যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন বা রাজনীতি করলেন না কেন? আপনি বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট, বলেন। আমাদের অনেকগুলি বিষয় আছে, আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম, যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিউদ্দিনের কাছে অনুমতি নিতে হবে? না ভাই, নিতে হবে না, আপনারা যান গোপালগঞ্জে। জি মাসুদ ভাই, আপনি বলেন। জি, খালেদ ভাই, আমি আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন, এজন্য আমি গর্বিত। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড, কিন্তু এটা তো ঠিক যে 2024-এর জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবাই নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বীভৎস ছিল। 16 জুলাই, তো সরি, 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে, এটা বীভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006, সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোর্ডের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা তো সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ ভাই, একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফল করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা, দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বীভৎস ঘটনা। যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং 2 গ্রুপের, এবং সেটা বিএনপিরই 2 গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান
এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে। আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি জি ভাই বলেন। খালিদ একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে, এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না। আমার ভিডিওটা এখনো পাবেন। কোন দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে। কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি। মানে বিএনপি, আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে। এটা আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে হাইলাইটস করেছে কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ আমার অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলতেছেন যেসব বিচারক আগের রেজিমে নিয়োগ পাওয়া তারা এক ধরনের মানসিক চাপ থেকে রায় দিতে বাধ্য হচ্ছে না। কোনো আমি যেহেতু বাংলাদেশের আইন আদালত অঙ্গনের কার্যক্রমগুলি একটু ফলো করতে চেষ্টা করি, আমি দেখি বিএনপির লয়াররা দাঁড়াইলেই রিলিফ পাচ্ছেন, তারা খুব কম হারতেছেন। সরকার তো হারিয়ে, এটা আমার বক্তব্য, আমি বিএনপির লয়ারদের কম হারতে দেখতেছি। এটা আপনার না, শুধু এটা যদি উনিও বলে থাকেন তাহলে এটা বেঠিক। আপনি যদি কোর্টে আসেন তাহলে উনি বুঝতে পারবেন, কারণ উনি তো আপনার এবি পার্টির জেনারেল সেক্রেটারি, তাই না? উনি ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ, উনি আসলে তো তাহলে উনি পান কিনা আমি একটু দেখি রিলিফ পেলে। সবার আগে সবচেয়ে বেশি স্পষ্টবাদী এবং উনি তো একেবারে ছাঁচা ছোলা কথা বলেন, উনি মানে দুই দিকে ওনার, এই দিকেও ধার এই দিকেও ধার। কিন্তু আগের আমলে নিয়োগ পাওয়া লোকরা তো ভয় পায় আপনাদের। না 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 না, এটা ঠিক না, কারণ সম্পূর্ণ আমার কাছে এটা ভুল। এটা আগের আমলের নিয়োগ পাওয়াদের ভুল বা ভয় পাওয়ার বিষয়টা, সেটা তাদের নৈতিক অবস্থানের কারণে, ওটা ভিন্ন বিষয়। ওটা আদালত এবং বিচারপতিদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা ওখানে এলেই কিন্তু প্রত্যক্ষভাবে, আমি একজন বিচারক যখন বলেছিলেন যে তিনি শুনতে পারবেন না, তখন আমি বলেছিলাম যে আমি এখন বেরোবো, সাংবাদিকরা আছেন, ওনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এখনো কি তাহলে আগের অফিস থেকে নির্দেশনা আসে। আমার সেই সৎসাহস ছিল, আমি সেটা করেছিলাম, উনিও সেটা রিয়েলাইজ করেছিলেন, তিনি ম্যাটারটা শুনেছেন অন মেরিট না। আচ্ছা অসিফ ভাই, এখন যে আগে যেরকম শুনতাম ওই কোর্ট হচ্ছে তাপসের কোর্ট, ওই কোর্ট হচ্ছে তাপসের ভাবির কোর্ট, এগুলি এখন আর নাই। আমি মোটেও মনে করি না, কারণ আমি আপনার প্র্যাকটিস করি, রেগুলার প্র্যাকটিস করি। আমি, আমার কাছে মনে হয় না, আমি যে কোনো আমাকে আগে তো আমাদের ক্লায়েন্টরা বলতো যে স্যার কোন কোর্টে দেবেন বা কি করবেন, বা জুনিয়ররা জিজ্ঞেস করতেন, আমি বলছি যেখানে ইচ্ছা দাও। ওকে ঠিক আছে, দিস ইজ এ ইউনিফর্ম, দিস ইজ ইউনিফাইড। অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে মাসুদ ভাই বিচার বিভাগকে আপনি স্বাধীন দেখেন কিনা? মানে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল তো বিচার বিভাগ। আওয়ামী লীগ আমলে যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমি বিচার বিভাগ মনে করি। প্রশাসন এবং পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানও আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিচার বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে আমার মতামত। এইটা থেকে ব্যাপারটা উদ্ধার হয়েছে কিনা আপনি কি দেখেন? নাকি বিচার বিভাগ খালি জামায়াতের কথা শুনে? 17 বছরে যেভাবে দেশ ধ্বংস করা হয়েছে, বিশেষ করে ইনস্টিটিউশনগুলো, কনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা এখন আনিসুল হক তিনি নিজেও এগুলো স্বীকৃতি দিচ্ছেন।
তো সেই জায়গায় আমি মনে করি যে যে পরিমাণে এটাকে দলীয়করণ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি তো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আমার মতো একজন নাগরিক হিসাবে এবং আমার চেয়ে আরো বিজ্ঞ নাগরিক হিসাবে, যে সেখানে পর্যায়ক্রমে যখন সরকার বা যারা এখন ওখানে আছেন দেখছেন যে এরকম বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ভঙ্গ করছেন বা তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না, তাদেরকে মাঝে মধ্যেই বরখাস্ত করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ন্যায় বিচারের একটা ধারা তৈরি হয়েছে, সেই ধারাটা আরো শানিত বা পরিপূর্ণ করার জন্য হয়তো আরো কিছু সময় দিতে হবে। কিন্তু মাসুদ ভাই, আমার একটা অনুরোধ থাকবে, আপনি বিষয়টি আরো ভালো করে খেয়াল করবেন, কারণ আমি জেনে বলছি যে কোনো একটি মামলা, তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল যে দোষর হিসাবে, স্বৈরাচারের বা ফেসিস্টদের দোষর হিসাবে, পরে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কেস পাওয়া যায় নাই বলে তাকে যখন জামিন দেওয়া হয়েছে, বিচারক ভয়ে তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা এন্টারটেইন করতেছেন। জিজ্ঞেস করলে জানা হইতেছে যে ভাই ওনারা যদি এখন চলে যায়, ওনারা যেহেতু বিখ্যাত ব্যক্তি, তো আমাদের উপরে ঝামেলা আসবে, সেজন্য আমরা চাই না যে ওনারা বাইর হোক। সিরিয়াসলি, আমি নাম ঠিকানা কিছুই বললাম না, কিন্তু এরকম হইতেছে, আপনি একটু খোঁজ নিলে আপনি জানবেন। আমরা এরকম খোঁজগুলো আমরা জেনেছি, সে কারণে আমি বলেছি যে তিনটা জিনিস আমরা বলেছি। মামলা বাণিজ্য করা, এটা যেন কোনোভাবেই না হয়। আমরা প্রশাসনকে, সরকারকে অনুরোধ করেছি, তাদের সাথে আমাদের যতবার ভিজিট হয়েছে আমাদের নেতৃবৃন্দের কথা বলেছেন। 1, 2 নাম্বার বলেছি যে অহেতুক কেউ মামলায় হয়রানির শিকার না হয়। 3, মামলাকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিকভাবে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করতে না পারে, সেই ব্যাপারে প্রশাসন এবং জুডিশিয়ারিতে যারা নিরপেক্ষতা বজায় রাখবেন। মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অসীম ভাই একটু গলা খাকারি দিয়েছেন, অসীম ভাই কি একটা লাস্ট বাক্য বলবেন? মানে যেহেতু মাসুদ ভাইকে দিয়ে শুরু করেছিলাম। না, মাসুদ ভাই যে কথাটা বলেছেন, যেটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে, যা নেওয়ার লেনদেন সব শেষ হয়ে গেছে, মামলা বৈষম্য বিরোধী যা হওয়ার হয়ে গেছে। আপনি তো আবার একটা নতুন দিগন্ত উন্মোচন করলেন। আমি আপনার বাস্তবতার কথা বলছি। মূল বাদী আসামি করেছে 28 জনকে, দেখা গেছে 162 জন হয়ে গেছে, কোথাও 300 জন হয়ে গেছে, 400 জন হয়ে গেছে। বিচারকরা কি এগুলো এন্টারটেইন করতেছেন? বিচারক তো ইনভেস্টিগেটিং অথরিটি না, বিচারক তো অন দ্য ফেস অফ দ্য রেকর্ড সে দেখবে। বিচারের ভার যখন আসবে তখন। অসীম ভাই, আমি অল্প একটু, মানে আপনার তুলনায় মানে নুড়ি পাথরও না, আমি কিন্তু অল্প একটু দেখে প্রাইমা ফেসি কেস বুঝতে পারি। আমি এই, এবং বিচারকরা বহুবার তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন, স্বাধীন বিচারকেরা বহুবার। ওটা আমি তো প্রাইম অফিসে তো সে পারবেন না। চার্জশিট যখন হবেন তখন তিনি তার জুডিশিয়াল যে এক্সারসাইজ করার ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করবেন, কিন্তু এফআইআর দেখে অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হি ক্যানট মেক এনি কমেন্ট। উনি জামিন দিয়ে দিবেন, উনি জামিন দিতে পারেন, জামিনটা পর্যন্ত দেন না, কেসে যাওয়া তো দূরে। জামিনের মধ্যে না, জামিনটা উনি কখন দেবেন? উনি যখন এসেস করতে পারবেন যে কার কতটুকু লায়াবিলিটিস, কতটুকু রেসপন্সিবিলিটিস এবং কতটুকু সেখানে ফলসিটি আছে, কতটুকু সেখানে ট্রুথ আপনার প্রিভেল আছে সেখানে মধ্যে, তার উপরে। তো সেজন্য বলছি সেটা তো পরের কথা, কিন্তু তার আগে তো একটা লোককে, নিরীহ একটা লোককে দেখা গেছে যে আপনার জেলে থাকতে হচ্ছে। উনি চার্জশিট হবার পরে উনি পারবেন, আচ্ছা তাই না? আমার মনে হয় যে তার আগে পারছেন না। আমার মনে হয় যে আজকের আলোচনা অনেকগুলি অ্যাবিউজ অফ প্রসেসটা আছে, এটা কিন্তু বিচারকের না, এটা হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটি এবং পুলিশের দায়িত্ব। আমার মনে হয় যে এটা পুলিশের সুপারভাইজিং অথরিটিকে এখন দিয়েছে। এখন সুপারভাইজিং অথরিটিকে অসীম ভাই যা বলে সব কথা শুনে, বা মাসুদ ভাই যা বলে সব কথা শুনে, এখন কি করবে সুপারভাইজিং? না,